আপনার কষ্টের টাকায় কেনা জমিটি কি কাল সকালেই সরকারি হয়ে যেতে পারে, যেমনটি হয়েছে সাভারের আমজাদ সাহেবের সাথে? তিনি জানতেন না তার কেনা নিচু জমিটি আসলে সরকারি জলাভূমির অন্তর্ভুক্ত, ফলে কোনো নোটিশ ছাড়াই তার জমিটি খাস হয়ে যায়। আপনার জমিও কি এই ঝুঁকিপূর্ণ 9 ধরনের তালিকার মধ্যে পড়ছে? এখনই সতর্ক না হলে হারাতে পারেন আপনার আজীবনের সম্পদ। জমি কেনা মানেই কি তার মালিকানা আজীবনের? একদমই নয়। সম্প্রতি সরকার 9 ধরনের জমিকে খাস হিসেবে চিহ্নিত করে সরকারের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ধরুন, আপনি পৈতৃক সূত্রে বা কারো কাছ থেকে এমন একটি জমি পেয়েছেন যা কোনো পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত ছিল, অথবা যা নদী ভরাট করে তৈরি করা হয়েছে। আপনি হয়তো নিয়মিত খাজনা দিচ্ছেন, কিন্তু নতুন গেজেট অনুযায়ী এই ধরনের জমিগুলো যে কোনো সময় সরকার নিয়ে নিতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো সেই 9 ধরনের জমি কোনগুলো যা খাস হতে চলেছে এবং আপনার জমিটি কিভাবে রক্ষা করবেন। আপনারা যারা জমির মালিক রয়েছেন তাদের অবগত করার জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি তৈরি করা, এবং আপনাদের বলছি যে আপনাদের কাছে যদি এই ধরনের জমি থেকে থাকে তাহলে কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যান। এখন আপনারা ভাবতে পারেন যে আপনারা প্রতারণা করে, ছলচাতুরি করে, বিকল্প পদ্ধতি ব্যবহার করে লবিং বাণিজ্য বা অন্য কোনো ভাবে এই ধরনের জমির মালিক হননি, কিংবা বলছেন যে আপনাদের কাছে এরকম কোনো খাস সম্পত্তি নেই। কি করে তাহলে তা পসিবল, বা কি করে তাহলে তা আমরা ফেরত দেব? সুপ্রিয় দর্শক মন্ডলী, এক্ষেত্রেও কিন্তু তা সম্ভব বা পসিবল। আপনি যদি আপনার দাদা বাবার জমি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন, বা নানার জমি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন, বা বুঝে শুনে যদি কোনো এরূপ জমি কিনে থাকেন, আবার দেখা গেল আপনি কোনো জমি কেনা বেচাই করেননি, আপনি 20 থেকে 25 বছর ধরে কোনো জমি ভোগ দখলে আছেন, সেই জমি কিন্তু খাস করা পসিবল। বলতে পারেন কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি কি বুঝতে পেরেছেন যে জমি কিভাবে খাস হয়? এখান থেকে সেভ করার উপায় আছে। যদি বিক্রি করে দেন বা হাত বদল করে দেন তাহলে হয়তো ঝামেলা মুক্ত থাকতে পারবেন। এই পর্যায়ে দেখে নেওয়া যাক প্রক্রিয়া কি কিংবা আইন কি বলছে। প্রথমত, কালেক্টর 1 নং খতিয়ান বা 8 নং রেজিস্টার অন্তর্ভুক্ত সকল জমি কিন্তু খাস হতে পারে। এটা ইউনিয়ন ভূমি অফিস, এসসি ল্যান্ড অফিস বা ভূমি অফিসে, পৌর সার্কেল অফিসে গেলেই বুঝতে পারবেন যে 8 নং রেজিস্টারে যে জমি আছে সেগুলো আপনার কাছে থাকলে বুঝবেন যে আপনার জমি খাস হয়ে গেছে। কেন হলো, কি কারণে হলো, এই প্রশ্নের উত্তর বা এই ব্যাপারে জানতে একজন বিজ্ঞ সিভিল লয়ার বা অ্যাডভোকেট বা উকিলের সাথে কথা বলতে পারেন, বা আইনজীবীর সাথে কথা বলতে পারেন। তারা বিস্তারিত দেখে শুনে, বিস্তারিত স্টাডি করে আপনাকে আইনানুগ একটি পারফেক্ট অ্যাডভাইস দিবেন। এমন সমস্যা হলে জমির সকল কাগজপত্র নিয়ে তাদের চেম্বারে তাদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিতে পারে। দ্বিতীয়ত, সেকশন 37 মোতাবেক সকল ধরনের পয়স্তি জমি বা নতুন চরের জমি খাস জমি হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন আসতে পারে যে পয়স্তি জমি বলতে তাহলে কি বুঝবো? আসলে যে জমিটি আপনার এক সময় ছিল, বা আপনি কোনো এক খণ্ড জমির মালিক, বা কোনো জমি এক সময় আপনার ছিল কিন্তু নদীর ভাঙ্গার কারণে আপনার জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, কিংবা সময়ের আবর্তে এক সময় মনে করুন সেই জমির স্থলে কোনো অসময় চর জেগে উঠতে পারে, তাহলে কিন্তু সেই জমি আপনার কিন্তু আর স্থায়ী বা স্বীয় মালিকানায় থাকবে না, বা নিজের মালিকানাধীন থাকবে না। এই নতুন চর জায়গা জমি তখন সরকারের জিম্মায় কিন্তু চলে যাবে, বা সরকারের খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে। তবে একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন, তা হলো যে আপনি বন্দোবস্ত নেয়ার ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ পাবেন। দ্যাট মিনস আপনি অগ্রাধিকার পাবেন, বাট মালিকানা আপনার কিন্তু থাকবে না, মালিকানা কিন্তু আপনি হারাবেন। তৃতীয়ত, সেকশন 90 এর বিধান লঙ্ঘন করে অর্জিত জমির মালিকানা ও খাস জমির মধ্যবর্তী সীমা বহির্ভূত মালিকানার জমি খাস হিসেবে গণ্য হবে। দ্যাট মিনস আমরা প্রায়শই কথায় কথায় বলি যে সবকিছুর একটা লিমিট আছে, তেমনি জমি জমার ক্ষেত্রেও একটা লিমিটেশন রয়েছে। বলবেন সেটা আবার কি? বন্ধুরা, সেটা হলো যে একজন ব্যক্তি 60 বিঘার বেশি জমির মালিকানার অধিকারী থাকতে পারবে না। একই থানার ভিতরে আপনি আপনার ছেলে মেয়ে, স্ত্রী সহ সবাই 60 বিঘা জমির মালিক হলে 60 বিঘার উপরে জমি সরকার খাস করে নেবে। এসব জমি আপনারা যতই গোপন রাখার চেষ্টা করেন না কেন, সরকারের কাছে ঠিক এই জমির কিন্তু খবর আছে। একদিন ঠিকই দেখবেন আপনার দরজায় এসে তারা খটখট করে আওয়াজ তুলবে। কাজেই
সময় থাকতেই সাধু সাবধান। চতুর্থত সেকশন 92 মোতাবেক ভূমি মালিকের সত্ত্ব বিলোপ হয়। অনেক সময় নিজের মেয়ে রেখে মারা গেলে পিতার রেখে যাওয়া সম্পত্তির পুরো জমি দখল করে থাকে, তাহলে কিন্তু উত্তরাধিকারীর নিয়ম অনুসারে ভাগ বন্টন করে নিবে। বাকিটা কিন্তু বাহিরে বা আসাবা যারা থাকে তারা পেয়ে যাবে, কিন্তু খারিজ করতে পারবে না, দ্যাট মিনস নামজারি করতে পারবে না। এটার মালিক হলেও তার কিন্তু সত্ত্ব বিলোপ হবে। যেমন সেফার লাইক, ধরুন ভূমির মালিক উত্তরাধিকার না রেখে মৃত্যুবরণ করলে, ধরুন তার দূরের বা দুঃসম্পর্কের আত্মীয় রেখে মারা গেলেও তিনি মালিক হবেন না, তিনি তার নামে খারিজ, নামজারি বা মিউটেশন করে নিলেও মালিক হবেন না। সব কাগজে থাকলেও আপনি মালিক হতে পারবেন না, তবে সত্ত্ব যদি টিকে তাহলে আপনি মালিক হতে পারবেন। এই পারপাসে ডিটেইলে তথ্য উপাত্ত আছে, সেগুলো আপনারা স্টাডি করলেই বিশদভাবে জানতে পারবেন যদি সেই সৎ ইচ্ছে থাকে। 5 নম্বর বা পঞ্চমত, কোনো ব্যক্তি যদি তার জমির সরকার বরাবরে দিয়ে যায় সেক্ষেত্রে জমি হ্রাস হবে। এক্ষেত্রে অনেকেই অনেক সময় দিয়ে ভারতে চলে যায়, তখন এই সুযোগে অন্য কেহ দখল করলে কিন্তু হবে না বন্ধুরা। কোনো ব্যক্তি যদি তার জমির খাজনা সব সময় দিয়ে থাকে, বাট দেখা গেল যে হঠাৎ করে পরপর 3 বছর তিনি খাজনা দিল না, কিংবা চাষবাস না করে অনাবাদি রেখে দিল, মনে করুন সে ফললাই যত্ন করলো না, গাছপালা বা ঘাস আবর্জনা হয়ে থাকলো, বা অন্য কোনোভাবে যেমন ধরুন আনইউজড রেখে দিল, মানে সেটা ব্যবহার করলো না, কেহ কোনো খোঁজ খবরও নিল না। 3 বছর এমন হলে সরকার কিন্তু জমি নিয়ে নিবে। আপনি কষ্ট হলেও জমিতে করে রাখুন, কোন ধরুন সেফার শাক সবজি চাষ করতে পারেন, মুরগি পালন করতে পারেন, গরুর খামার করতে পারেন, কোনোভাবে অল্প পরিসরে হলেও আবাদ করতে পারেন। ইতিপূর্বে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম এই শিরোনামে যে জমি জমা হলো পোষা পায়রার মতো, এর যত যত্ন নেবেন ততই আপনার কাছে থাকবে, আর যত্ন নেবেন না পোষা পায়রার মতো এটি উড়ে যাবে। ষষ্ঠত, অনাবাদি জমি। অনেকে রাস্তার ধারে অনেক জমি পড়ে থাকে, আবাদ করে না, দীর্ঘদিন পতিত রেখে দেয়, কোন রকম যত্ন নেয় না, কোনো চাষাবাদ করে না, কিংবা এমন জমি শহরতলিতে রেখে প্রবাসে বসবাস করতে চলে যায়, কোন রকম খোঁজ খবর রাখে না। এমন জমিগুলো কিন্তু আপনার সেটা মানুষ দৃষ্টিগোচর হয় এই মর্মে যে জমিটি অনেক দিন থেকে নিরর্থক পড়ে আছে, জেনেতন ভাবে মনে হয় যেন এর কোনো গার্জিয়ান নেই, অর্থাৎ মনে হয় মালিকহীন জমি। এইসব জমি জমা কিন্তু এসিল্যান্ড বা ডিসি তথা সরকারের গোচরীভূত হলে উক্তরূপ জমি অচিরেই খাস করে নেবে। তাই এরূপ জমি যাদের রয়েছে তারা জমিতে অল্প পরিসরে হলেও গাছটা লাগিয়ে রাখবেন, নয়তো এসিল্যান্ড এসে একদিন না একদিন এই জমি কিন্তু নিয়ে নেবে। এটা আবার আপনি মামলা মোকদ্দমা করে পুনরুদ্ধার নাও করতে পারেন। সো এখনই এসব জমির মালিকগণ সতর্কতা অবলম্বন করুন। সপ্তমত সেটা হচ্ছে যে সেফর মনে করুন যে আপনি দখলে আছেন এমন জমি, কিন্তু চাষাবাদ করা যাচ্ছে ঠিক, কিন্তু অবহেলা বা অজ্ঞতাবশত বা অসতর্কতাবশত কোনো খাজনা দিচ্ছেন না। এক্ষেত্রে এমন ভাবার কারণ নেই যে আপনার জমিটি খাস হবে না। সামান্য কিছু টাকার বিনিময়ে রেগুলার খাজনা দিচ্ছেন না বছরের পর বছর, তাহলে কিন্তু সরকার আপনার জমি খাস করে নেবে। কারণ বর্তমানে যে ভূমি সচিব তিনি কিন্তু খুবই কনসাস পার্সন হিসেবে তার দায়িত্ব ও কর্তব্যের প্রতি একনিষ্ঠ, এবং পাশাপাশি একজন ভূমি উপদেষ্টা তিনি তো রয়েছেনই। 8 নম্বরে, অকৃষি প্রজা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিক হয়েছেন, কিন্তু জমি 5 বছর যাবৎ চাষাবাদ করছেন না, কোন রকম আবাদের ব্যবস্থা নিচ্ছেন না, সেই ধরনের জমি কিন্তু খাস হয়ে যাবে। 9 নম্বরে 93 এর 1 বিধান ভঙ্গ করে জমির প্রজাপত্র দলিলে 92 ধারা মতে উক্ত জমি খাস হবে। কোন জমির যদি কোনো আইনগত জটিলতা থাকে সেটা যদি আপনি সলভ না করেন সেটাও খাস হয়ে যাবে। সর্বশেষ এবং 10 নম্বর, জনকল্যাণমূলক প্রকল্প, যেমন কোনো রাস্তা তৈরি, হাসপাতাল তৈরি, রেল লাইন তৈরি বা সরকারি কোনো প্রজেক্ট তৈরি করার জন্য সরকার কর্তৃক তার জমি অধিগ্রহণ করলে ব্যক্তির জমির মালিকানা বিলুপ্ত হয়ে যাবে, এবং যাকে অধিগ্রহণ করে হস্তান্তর করা হয় তার মালিকানা অর্জিত হয়।